তো আজকের ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো নিশ্চয়ই যে আজকে আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের বিষয়বস্তু হচ্ছে ইনফিনিটিভ। তো ইনফিনিটিভের নিয়মকে ব্যবহার করে কি করে একাধিক বাক্যকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হয় সেটাই হচ্ছে আজকে আলোচ্য বিষয়। ইতিমধ্যে আমি পার্টিসিপল এবং অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে কী করে সিম্পল সেন্টেন্স তৈরি করতে হয় সেগুলো দেখিয়ে দিয়েছি। আজকের বিষয়বস্তু হচ্ছে ইনফিনিটিভ। মূল বিষয়ে যাওয়ার আগে আমি তোমাদেরকে ইনফিনিটিভ কাকে বলে সেটা বুঝিয়ে দিচ্ছি। কোনো ফাইনাইট ভার্বের আগে যখন টু বসে তখন কিন্তু ওই টু এবং ফাইনাইট ভার্বটা নিয়ে কিন্তু তৈরি হয় ইনফিনিটিভ। কোনো ফাইনাইট ভার্বের আগে টু বসা মানেই হচ্ছে সেই ফাইনাইট ভার্বটা আর ফাইনাইট ভার্ব থাকবে না, সেটা কিন্তু একটা নন ফাইনাইট ভার্বে পরিণত হয়ে যাবে। এবং এই সমস্ত ইনফিনিটিভ দিয়ে আমরা কিন্তু খুব সহজেই সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি। তো আজকের বিষয়বস্তুটা যেহেতু হচ্ছে ইনফিনিটিভ এবং ইনফিনিটিভকে ব্যবহার করে কি করে সিম্পল সেন্টেন্স তৈরি করা হয় সেটা আলোচনা হবে। তো সেই জন্য দেখো আমি এখানে এই ইনফিনিটিভকে দেখো দুটো ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে দেখো রয়েছে টু মানে সিঙ্গেল টু, আর দেখো দ্বিতীয় ভাগে রয়েছে টি ডবল ও, তার সঙ্গে দেখো টু যুক্ত হয়েছে মানে ডবল টু এখানে রয়েছে। কেমন? তো দুটো ক্ষেত্রেই কিন্তু নিয়মের একটু পার্থক্য রয়েছে, ওই পার্থক্যগুলো কিন্তু আজকে আমি আলোচনা করব, ঠিক আছে? তো প্রথম পর্যায়ে আমি সিঙ্গেল টু দিয়ে তোমাদেরকে সিম্পল সেন্টেন্স তৈরি করে দেখাবো, আর দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ দেখো এখানে আছে টি ডবল ও, তার সঙ্গে টু যুক্ত করে কি করে সিম্পল সেন্টেন্স তৈরি করতে হয় সেটা নিয়েও আলোচনা হবে। তো প্রথমে আলোচনা হবে এই পার্টটা নিয়ে, তারপরে আমি আসবো এই পার্টটায়, ঠিক আছে? দেখো আমি এই পার্টটায় আসছি। দেখো তো প্রথমে দেখো এলাম সিঙ্গেল টু দিয়ে কি করে একাধিক বাক্যকে যুক্ত করে সিম্পল সেন্টেন্স করা যায় এই নিয়ে আলোচনায়। তো এখানে আমাদের এই দুটো সেন্টেন্সকে যুক্ত করতে হবে এবং একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। তো দেখো আমি পড়ছি এখানে কি বলছে, আই হ্যাভ নো পেন, আমার পেন নেই। আই ক্যানট রাইট দ্য অ্যান্সার, আমি উত্তরটা লিখতে পারবো না। তো এই বাক্যে দেখো ভার্ব হচ্ছে দেখো হ্যাভটা, এটা হচ্ছে কিন্তু ফাইনাইট ভার্ব। কেমন? আর এই বাক্যে দেখো ভার্ব হচ্ছে ক্যানট রাইট, হ্যাঁ রাইটটা হচ্ছে এখানে কিন্তু মেইন ভার্ব। কেমন? এটা অক্সিলারি ভার্ব। যাই হোক, এখানে একটা ভার্ব এখানে একটা ভার্ব, তাই তো? কিন্তু আমরা কি জানি যে যখন আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করব সেখানে কিন্তু একটা মাত্র ভার্ব থাকবে, অবশ্যই ফাইনাইট ভার্ব। তো এই ক্ষেত্রে কী করতে হবে, এই যে দুটো বাক্য রয়েছে এখানে যে দুটো ভার্ব রয়েছে, একটা ভার্ব কিন্তু নন ফাইনাইট ভার্বে পরিণত হবে অবশ্যই এই ইনফিনিটিভের নিয়মকে অ্যাপ্লাই করে। দেখো আমি এখানে করছি আই হ্যাভ নো পেন, এই বাক্যটাকে প্রথমে লেখো। দেখো লিখছি আমি আই হ্যাভ নো পেন। একটা বাক্য সম্পূর্ণ বসে যাবে, কেমন? নিয়ে তারপরে কিন্তু টুটা বসবে। দেখো এই যে এই টুটা এখানে বসলো, আই হ্যাভ নো পেন নিয়ে দেখো টু বসালাম। এবার কি করব, এই বাক্যের যে ফাইনাইট ভার্ব সেটাকে আমি এখানে বসাবো। দেখো লিখছি, এই দেখো ফাইনাইট ভার্ব, এটা লেখো টু রাইট দ্য অ্যান্সার, এভাবে। এবার তোমাদের বেশ কিছু প্রশ্ন আছে নিশ্চয়ই মাথায়, দেখো আমি এগুলোর অ্যান্সার দিয়ে দিচ্ছি। এখানে দেখো সাবজেক্ট ছিল দেখো আই, এখানেও দেখো সাবজেক্ট আই ছিল, মানে সাবজেক্ট এখানে কমন সাবজেক্ট বলে কিন্তু এখানে দেখো সাবজেক্ট আমি একবারই উল্লেখ করলাম, আমি করলাম না, নিয়মটা এটাই। এখানে কিন্তু সাবজেক্ট একবারই কিন্তু উল্লেখ করা হয়েছে সাবজেক্টকে। কেমন? দ্বিতীয়বার কিন্তু এখানে সাবজেক্ট উল্লেখ হয়নি। তারপরে দেখো এখানে কিন্তু আমি ক্যানটকে ইউজ করিনি। তো তোমরা বলবে কেন করেননি? ক্যানট হচ্ছে, ক্যান হচ্ছে কিন্তু একটা মডাল ভার্ব, ঠিক আছে? কখনো কোনো মডাল ভার্ব বা বি ভার্বের আগে কিন্তু টু বসে না, ঠিক আছে? তাই জন্য কিন্তু আমি এখানে ক্যানটকে বসাইনি। টু এর পরে কিন্তু আমি সরাসরি এই বাক্যের যে ফাইনাইট ভার্ব তাকে বসিয়ে দিয়েছি কিন্তু এখানটাতে। যে বাক্যের মধ্যে ওই মডাল ভার্ব থাকবে সেই মডাল ভার্বকে না ইউজ করে ওই বাক্যে যে ফাইনাইট ভার্ব থাকবে সেটাকে তোমরা টু এর পরে বসিয়ে দেবে। কেমন? যেমনটা আমি এখানে করলাম, দেখো আই হ্যাভ নো পেন টু রাইট দ্য অ্যান্সার। একটা বাক্য কিন্তু সম্পূর্ণ যেমন ছিল তেমন বসে গেছে এখানটাতে, এর মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। নিয়ে টু বসিয়ে দ্বিতীয় বাক্যের যে ফাইনাইট ভার্ব রয়েছে তাকে আমি এখানে বসিয়ে দিয়েছি, তারপরে যে অংশটা রয়েছে তাকে আমি এখানে বসিয়ে দিয়েছি। একটা কথা, যদি সাবজেক্ট বা অবজেক্ট দুটো সেন্টেন্সেই কমন থাকে সেখানে কিন্তু আমরা ওই সাবজেক্ট বা অবজেক্টকে কিন্তু দুবার উল্লেখ করতে পারবো না। যেমনটা এখানে দেখো আইকে আমি এখানে একবার উল্লেখ করেছি, হ্যাঁ দেখো একবার, এই কিন্তু এখানে উল্লেখ হয়নি, ঠিক আছে? আবার দেখো এখানে দেখো অবজেক্ট হচ্ছে অ্যান্সার, এখানে কিন্তু অবজেক্ট ছিল দেখো পেন ছিল, সেই জন্য দেখো এখানে অ্যান্সারটা বসে গেছে, কারণ এখানে অ্যান্সারটা কিন্তু এই বাক্যটার মধ্যেই আছে, এই বাক্যে কিন্তু অ্যান্সার নেই।
কারণ এখানে দেখো অবজেক্ট ডিফারেন্ট এবং অবজেক্ট এখানে দেখো ডিফারেন্ট। তাই দেখো এখানে যেমন দেখো পেন বসেছে, এখানেও দেখো অ্যান্সারটা বসে গেছে, যেহেতু ডিফারেন্ট অবজেক্ট। সেম অবজেক্ট বা সেম সাবজেক্ট কিন্তু দুবার দুবার মেনশন হবে না এই সিম্পল সেন্টেন্সের মধ্যে। এগুলোকে দেখো তোমরা পরপর, দেখবে খুব সহজে বুঝতে পারবে। দেখো তারপরটা আসছি। হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি, ওর আছে একটা বড় পরিবার। হি মাস্ট মেনটেন ইট, এটাকে ওকে কিন্তু বজায় রাখতে হবে বা চালাতে হবে, মানে পরিবারটাকে চালাতে হবে ওকে। তো হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি, দেখো আমি এই বাক্যটাকে পুরো লিখছি, দেখো লিখছি এখানটাতে, হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি, নিয়ে দেখো টু বসিয়ে দেবে, মানে একটা বাক্য টোটাল লেখার পরে টুটা বসিয়ে দেবে, ঠিক আছে। নিয়ে দেখো এই বাক্যে দেখো এটা কিন্তু মডাল ভার্ব, যেমনটা এখানে ছিল ক্যানটটা, হ্যাঁ, তো এও তেমন বসবে না এখানটাতে। নিয়ে মেনটেনটাকে বসিয়ে দেবো এখানটাতে, মেনটেন, এইভাবে। ইটটাকে বসালাম না, তো তোমরা বলবে কেন বসালেন না, দেখো বলছি। এই বাক্যে ফ্যামিলি মানে অবজেক্ট, এই বাক্যে যে, এই বাক্যে কিন্তু ইটটা সেই, মানে সেম অবজেক্ট এখানে কিন্তু, যেমন দেখো এখানে সেম সাবজেক্ট, ঠিক আছে। সেম সাবজেক্ট বলে দেখো এখানে সাবজেক্ট একবার মেনশন হয়েছে, সেম অবজেক্ট বলে দেখো এখানে অবজেক্ট দেখো এখানে একবার উল্লেখ হয়েছে, নেক্সট টাইম অর্থাৎ দ্বিতীয়বার কিন্তু আমি একে এখানে বসাইনি, যেমনটা আমি এখানে বললাম, ঠিক আছে। এই জন্য কিন্তু এখানে ইটটা বসলো না, হ্যাঁ, কারণ ইট মানে কিন্তু ফ্যামিলিটা, ফ্যামিলি একবার বসে গেছে, তাই দ্বিতীয়বার ও আর বসবে না, হ্যাঁ। এখানে মাস্ট ছিল মডাল ভার্ব, মডাল ভার্বের আগে কিন্তু টু বসে না, তাই আমি এখানে মডাল ভার্বকে ব্যবহার করতে পারবো না। তাই আমি এখানে দেখো কী করলাম, এই যে মেনটেন যে হচ্ছে এই বাক্যের ফাইনাইট ভার্ব, তাকে আমি এখানে সরাসরি এই টু এর পরে বসিয়ে দিয়েছি। এই বাক্যের যে ফাইনাইট ভার্ব সে হচ্ছে দেখো এখানে হ্যাজটা, ঠিক আছে। এই বাক্যের যে ফাইনাল ভার্বটা ছিল তার আগে আমি টু বসালাম বলে এটা কিন্তু ইনফিনিটিভ হয়ে গেল, হ্যাঁ, ইনফিনিটিভ, এটা হচ্ছে কিন্তু ইনফিনিটিভ। টু এর সঙ্গে কোনো ফাইনাল ভার্ব বসলে পরে কিন্তু ওটা ইনফিনিটিভ হয়ে যায়, এবং ওর অর্থ কী হয় দেখো, এই যে জন্য, জন্য হয়ে যায়। মানে দেখো এখানে কি হচ্ছে, দেখো টু রাইট মানে কি লেখার জন্য, টু মেনটেন মানে কি বজায় রাখার জন্য। এই দুটো বাক্যের দেখো অর্থ কী হচ্ছে, আই হ্যাভ নো পেন টু রাইট দ্য অ্যান্সার, আমার পেন নেই উত্তরটা লেখার জন্য। টু রাইট লেখার জন্য, টু মেনটেন বজায় রাখার জন্য বা চালিয়ে যাওয়ার জন্য, টু মেনটেন বা টু মেনটেন মানে এখানে বজায় রাখা বা চালিয়ে যাওয়া। রামু হ্যাজ সাম মানি, রামুর আছে কিছু টাকা, হি ক্যান বাই বুকস, সে বই কিনতে পারে। এখানে দেখো রামু হচ্ছে সাবজেক্ট, দেখো এখানে হি সাবজেক্ট সেম কর্তা, তাই এখানে আমি দুবার দুবার কিন্তু বসাবো না এখানে। তারপরে দেখো এখানে আছে সাম মানি অবজেক্ট, দেখো এখানে বুকস সেম নয় কিন্তু, হ্যাঁ, সাম মানি এক ধরনের অবজেক্ট, আর দেখো বুকস হচ্ছে অন্য এক ধরনের অবজেক্ট। তো এখানে দেখো এও যেমন উল্লেখ হবে, এও কিন্তু এখানে উল্লেখ হবে এই সেন্টেন্সের মধ্যে। দেখো আমি করছি এখানটাতে, রামু হ্যাজ সাম মানি, কেমন, নিয়ে টু বসিয়ে দেবে। একটা বাক্য অর্থাৎ একটা সেন্টেন্স শেষ করার পরে কিন্তু তোমরা এই টুটাকে এখানে বসিয়ে দেবে। তারপরে কি করবে, তারপরে কিন্তু যেটা এই বাক্যে ফাইনাইট ভার্ব সেটাকে বসাবে। এখানে দেখো ফাইনাইট ভার্ব হচ্ছে দেখো বাই, ক্যানটা কিন্তু মডাল ভার্ব, যেমনটা আমি এখানে বলেছিলাম, টু বাই, দেখো টু বাই, নিয়ে দেখো বুকস, এভাবে। রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস, রামুর আছে কিছু টাকা বই কেনার জন্য, দেখো জন্য, জন্য, হ্যাঁ, জন্য, এই যে জন্য, ঠিক আছে, এই যে এই অর্থটা। রামুর আছে কিছু টাকা বই কেনার জন্য, টু বাই বুকস। ক্যানটা মডাল ভার্ব বলে কিন্তু এখানে বসেনি, কারণ টু এর পরে আমরা মডাল ভার্ব বসাতে পারি না, যেমনটা আমি প্রথমে বলেছিলাম ঠিক তেমনটা এখানে হয়েছে, হ্যাঁ। সাবজেক্ট রামু এই বাক্যে দেখো হি, এখানে যে সাবজেক্ট এখানেও দেখো সেই সাবজেক্ট, তাই কিন্তু আমি এখানে রামুকে একবারে উল্লেখ করলাম। অবজেক্ট ডিফারেন্ট ছিল, তাই দেখো অবজেক্ট দুবার উল্লেখ হয়েছে। দেখো এখানে সাম মানি, এখানে দেখো লিখেছি আমি সাম মানি, আবার দেখো এখানে বুকস লেখা আছে, দেখো আমি এখানে বুকস লিখেছি, এই হবে, ঠিক আছে। দেখো তারপরটা আসছি, আই হ্যাভ মেড এ প্রমিস, আমি একটা কথা দিয়েছি, আই মাস্ট কিপ দ্যাট, আমাকে ওটা রাখতেই হবে, অবশ্যই রাখতে হবে, দেখো মডাল ভার্ব মাস্ট। এই ক্ষেত্রেও দেখো আমি প্রথম বাক্যটা লিখছি প্রথমে, আই হ্যাভ মেড এ প্রমিস, নিয়ে টু বসিয়ে দেবে, যেমনটা আমি করছি বারবার।
একে লিখবে না কারণ মডাল ভার্ব বসে না, টু কিপ। হ্যাঁ, এই যে হয়ে গেল। তো তোমরা বলতে পারো এখানে দ্যাটকে কেন লিখলেন না? দেখো বলছি, এই বাক্যে দেখো কর্তা হচ্ছে আই, এই বাক্য দেখো কর্তা আই, সেম কর্তা, দুবার উল্লেখ হবে না, তাই দেখো আমি এখানে একবারে উল্লেখ করেছি। এই বাক্যে দেখো অবজেক্ট হচ্ছে দেখো এ প্রমিস, এই বাক্য দেখো দ্যাটটা কিন্তু প্রমিসকেই বোঝাচ্ছে। ঠিক আছে, দেখো এই বাক্যে প্রমিস, এই বাক্যে দ্যাট কিন্তু সেম জিনিস, তাই এখানে কিন্তু দেখো প্রমিসকে আমি একবারে উল্লেখ করলাম, তাই দ্যাটটা এখানে আর বসলো না। কেমন? তাই আমি এখানে কী করলাম, টু কিপ দিয়ে শেষ করে দিলাম সেন্টেন্সটা এখানে। এইভাবে দেখো, তারপরটা আসছি। হি ওয়েন্ট টু আগ্রা, সে আগ্রায় গিয়েছিল। হি ওয়ান্টেড টু সি দ্য তাজমহল, সে চেয়েছিল তাজমহল দেখতে। আচ্ছা, এই দেখো এই 1 2 3 4 এই 4টে বাক্য থেকে কিন্তু এই দুটো বাক্য আলাদা। দেখো কি আলাদা বলে দিচ্ছি। এখানেও দেখো টু সি দিয়ে দিয়েছে ওর আগে থেকেই। দেখো টু পাস দিয়ে দিয়েছে আগে থেকেই। কেমন? এখানে কিন্তু দেওয়া ছিল না, আমরা কিন্তু বানাচ্ছিলাম। কেমন করে? টু বসিয়ে পরের বাক্যে যে ফাইনাইট ভার্বটা তাকে বসিয়ে দিচ্ছিলাম। কিন্তু দেখো এখানে আগে থেকেই ওরা দিয়ে দিয়েছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে তোমাদেরকে আর বানাতে হবে না কিছু, তোমরা এটাকে ইউজ করেই এই দুটো বাক্যকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারবে। দেখো আমি এখানে করছি, হি ওয়েন্ট টু আগ্রা, এই বাক্যটাকে লেখো, হি ওয়েন্ট টু আগ্রা। হলো? নিয়ে দেখো টু বসিয়ে দাও, টু বসিয়ে এই পার্টটাকে পুরো তুলে দাও, টু সি দ্য তাজমহল। তাজমহল। দেখো কি হলো এখানটাতে, এই বাক্যে দেখো কর্তা হি, এই বাক্যে দেখো কর্তা হি। এর অর্থ কি? একবারই কিন্তু আমি এখানে হিকে উল্লেখ করতে পারবো। দেখো আমি একবারই এখানে, এর অর্থ হচ্ছে যে আমি এখানে কিন্তু একবারই হিকে উল্লেখ করতে পারবো। দেখো আমি এখানে একবারই হিকে উল্লেখ করেছি, আর কিন্তু এখানে হি উল্লেখ হয়নি। তারপর দেখো এখানে আগ্রা হয়েছে এখানটাতে, হ্যাঁ, আর এখানে দেখো রয়েছে দ্য তাজমহল। ঠিক আছে, এখানে কিন্তু সেম নয়, এরা এ আলাদা, এও কিন্তু এখানে আলাদা। তাই দেখো এখানে এও যেমন বসছে, আবার দেখো এখানে দেখো তাজমহল এখানে বসে গেছে। ডিফারেন্ট বলে কিন্তু বসছে, সেম হলে পরে বসতো না। হ্যাঁ, এবার যেটা বিষয় হচ্ছে, দেখো আমি এখানে ওয়ান্টেডকে বসাইনি। তো তোমরা বলতে পারো কেন বসালেন না? হ্যাঁ, এই তো এই বাক্যের ফাইনাইট ভার্ব ছিল। দেখো বলছি, ওয়ান্টেড মানে চেয়েছিল, টু সি মানে কি দেখতে। তো যখন দেখবে তোমরা কোনো বাক্যের মধ্যে আগে থেকেই এরকম ইনফিনিটিভ দিয়ে দিয়েছে, এরকম, তখন তোমরা মাথায় রাখবে যে ওটাকে দিয়েই তোমরা দুটো বাক্যকে যুক্ত করে দেবে। এই ফাইনাইট ভার্বের কোনো প্রয়োজন থাকবে না, মানে এর কাজটা কিন্তু এই করে দেবে। হ্যাঁ, চেয়েছিল টু সি দেখতে, এখানে কিন্তু দেখো এর অর্থটা অনেক অংশে প্রকাশ পেয়ে যাচ্ছে। আমি দেখো অর্থটা বলছি, হি ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল, সে আগ্রায় গেছিল তাজমহলকে দেখতে। হ্যাঁ, তো ওয়ান্টেডের যে অর্থটা, অ্যাকচুয়াল যে অর্থটা, অনেকাংশে কিন্তু টু সি অর্থাৎ এই যে ইনফিনিটিভটা এই কিন্তু প্রকাশ করে দিচ্ছে, তাই এর আর এখানে প্রয়োজন নেই। তাই যেহেতু আগে থেকে এখানে টু সি দিয়ে দিয়েছে, তাই আমি ওটাকে ইউজ করে এই দুটো বাক্যকে সিম্পল সেন্টেন্সে পরিণত করে দিলাম। দেখো তারপরটা বলছি, দেখো আরও ভালো করে বুঝতে পারবে। সি ওয়ার্কস হার্ড মানে কি? সে খুব পরিশ্রম করে। সি ওয়ান্টস টু পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাশ করতে চায়। এই বাক্যে দেখো ভার্ব হচ্ছে দেখো ওয়ার্কসটা, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এই বাক্যে কিন্তু দেখো এ হচ্ছে ফাইনাইট ভার্ব। দেখো অলরেডি টু পাস মানে ইনফিনিটিভ দিয়ে দিয়েছে, তাই এর সাথে কিছু করার দরকার নেই, এটাকে আমি বসিয়ে দিয়ে এই দুটো বাক্যকে যুক্ত করে দেবো এবং একটা সিম্পল সেন্টেন্স আমি তৈরি করবো। দেখো আমি করছি এখানে, সি ওয়ার্কস দেখো হার্ড, একটা বাক্য পুরো গোটা বসিয়ে দিলাম, সি ওয়ার্কস হার্ড, নিয়ে টু বসিয়ে দাও এখানটাতে, টু বসিয়ে দেখো এই পার্টটাই একে তুলে দাও, টু পাস দ্য এক্সাম। দেখো সে কঠোর পরিশ্রম করছে পরীক্ষাটা পাস করার জন্য। হ্যাঁ, এই যে টু পাস, দেখো এর মধ্যে কিন্তু এর অর্থটা অনেকটা প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, তাই একে আর বসাতে হচ্ছে না। যদি তোমরা দেখো কোনো বাক্যের মধ্যে আগে থেকে ইনফিনিটিভ দেওয়া আছে, ইনফিনিটিভ মানে টু দিয়ে একটা ভার্ব যুক্ত করা আছে, তখন তোমরা ওটাকে দিয়ে কী করবে, দুটো বাক্যকে যুক্ত করে দেবে। এবং যদি না থাকে সেই ক্ষেত্রে কী করবে, সেই ক্ষেত্রে একটা বাক্য পুরো গোটা লিখে তারপরে টু বসিয়ে পরের বাক্যের যে ফাইনাইট ভার্ব থাকবে সেটাকে বসিয়ে দেবে। তো এবার দেখো আমি আরও কিছু উদাহরণে এসেছি, দেখো কি বলছে এখানটাতে,
তো এতক্ষণ আমরা কি করছিলাম, এতক্ষণ আমরা প্রথম বাক্যটাকে প্রথমে পুরো বসিয়ে দিচ্ছিলাম, নিয়ে পরের বাক্যের কিছুটা অংশ নিচ্ছিলাম, অর্থাৎ টু বসিয়ে ওই বাক্যের ফাইনাইট ভার্বটাকে নিয়ে নিচ্ছিলাম। তো এবার আমরা কি দেখব যে দ্বিতীয় বাক্যটাও কিন্তু সামনে আসতে পারে, অর্থাৎ প্রথম বাক্যটা যে সবসময় প্রথমেই হবে এর কিন্তু কোনো মানে নেই, সেকেন্ড বাক্যটাও কিন্তু প্রথমে আসতে পারে। তো তোমরা বলতে পারো কি করে বুঝবো আমরা, তো সেই ক্ষেত্রে তোমরা দুটো বাক্যকে ভালো করে পড়বে এবং দেখবে কোন ঘটনাটা আগে ঘটছে বা কোন ঘটনাটাকে আগে বসালে পারে সেটা উপযুক্ত আকারে এর অর্থটাকে ভালোভাবে প্রকাশ করতে পারবে। এটা তোমাদেরকে কিন্তু বুঝতে হবে। আমি এখানে দেখো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি একটুখানি, দেখো কি বলছে। উই শুড হেল্প দ্য পোর, আমাদের উচিত গরিবকে সাহায্য করা। কি, ইট ইজ আওয়ার ডিউটি, এটা হচ্ছে আমাদের কর্তব্য। কেমন? তো যদি আমি দেখো দ্বিতীয় বাক্যটাকে প্রথমে আনি, দেখো সেই ক্ষেত্রে কি হয়, ইট ইজ আওয়ার ডিউটি টু টু কি, দেখো টু হেল্প দ্য পোর। দেখো আমি এখানে করছি, ইট ইজ আওয়ার ডিউটি টু হেল্প দ্য পোর। দেখো, তো তোমরা এখানে বলতে পারো যে প্রথম বাক্যটা যদি আমরা প্রথমে রাখি তো সেই ক্ষেত্রে কি অসুবিধা হবে। দেখো আমি এখানে বলছি উই শুড হেল্প দ্য পোর, নিয়ে টু দিয়ে ইজ করবো, ইজ বিভার্বের আগে টু বসে না। আমি একটু আগে বললাম তোমরা যেই করতে যাবে এইভাবে তখন দেখবে তোমাদের অসুবিধা হবে, মানে কোনোভাবে কিন্তু মিলবে না, বা অর্থগত বা গ্রামাটিক্যাল কিন্তু একটা এরর দেখা দেবে এখানে। যদি আমি প্রথম বাক্যটাকে এখানে প্রথমে রাখি, এই জন্য কিন্তু আমাকে এখানে দ্বিতীয় বাক্যটাকে আগে আনতে হয়েছে এবং দেখো অর্থটা উপযুক্ত হয়েছে এখানে। হ্যাঁ, ইট ইজ আওয়ার ডিউটি টু হেল্প দ্য পোর, এটা হচ্ছে আমাদের দায়িত্ব বা কর্তব্য গরিবকে সাহায্য করা। কেমন? দেখো তারপরটা আসছি, হি স্পিক্স দ্য ট্রুথ, সে সত্যি কথা বলে। হি ইজ নট অ্যাফ্রেড অফ ইট, ও কিন্তু এটাতে ভয় পায় না। এই ক্ষেত্রেও দেখো সেকেন্ড বাক্যটাকে আগে আনতে হবে। কি অর্থ হবে? সে ভয় পায় নাকি সত্যি বলতে। দেখো আমি এখানে করছি হি, দেখো হি ইজ নট অ্যাফ্রেড, দেখো হি ইজ নট অ্যাফ্রেড টু, হ্যাঁ এই বাক্যটাকে আনবে। তো তোমরা বলতে পারো এখানে অফটা কেন বসাচ্ছেন না, এখানে তো টু বসছে, হ্যাঁ তাই অফ টু বসে না। হি ইজ নট অ্যাফ্রেড টু, দেখো এই বাক্যের দেখো স্পিক্সটা হচ্ছে কিন্তু ফাইনাইট ভার্ব, তো এখানে কিন্তু আমি স্পিক্সটাকে লিখবো, স্পিক্স এস বসবে না, কারণ টু এর পরে কিন্তু ভার্বের যে রুট ফর্ম সেটা কিন্তু বসে, ঠিক আছে। সে ভার্বের সঙ্গে যদি এস বা ইএস যুক্ত থাকে সেটাও বসবে না। এই ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকতো সেক্ষেত্রে কিন্তু আমাকে এই ভার্বের মূল যে ফর্ম অর্থাৎ বেস ফর্মটাকে এখানে বসাতে হবে। দেখো আমি এখানে করছি হি ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ, দেখো হ্যাঁ সে ভয় পায় না বা সে ভীত নয় কি সত্যি কথাটা বলতে, টু স্পিক দ্য ট্রুথ, হি ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। হ্যাঁ এইভাবে কিন্তু। তো এখানে কী হলো দেখো, এখানে দেখো এই বাক্যটাকে আমি প্রথমে নিয়ে এলাম, অর্থাৎ এই সেন্টেন্সটাকে আমি এখানে প্রথমে নিয়ে এলাম, নিয়ে দেখো পরে টু বসাচ্ছি, টু বসিয়ে এই যে সেন্টেন্সটা রয়েছে এই বাক্যের যে ফাইনাইট ভার্ব অর্থাৎ স্পিক, দেখো ওটা আমি এখানে বসাচ্ছি, তারপরে দ্য ট্রুথ এখানে বসে যাচ্ছে। এখানে ইটটাকে বসাইনি কারণ ইট আর দেখো দ্য ট্রুথ একই ছিল। আমাকে কিন্তু এখানে ট্রুথটাকে বেশি ফোকাস করতে হবে। দেখো তারপরটা আসছি আরও, দেখো এভরিওয়ান শুড বি অনেস্ট, হ্যাঁ প্রত্যেকের উচিত সৎ হওয়া। নাকি আওয়ার কান্ট্রি এক্সপেক্টস দিস অফ আস, আমাদের দেশ আমাদের কাছ থেকে এটাই আশা করে। এই ক্ষেত্রে কিন্তু আমি দেখো সেকেন্ড বাক্যটাকে আগে আনবো। দেখো আমি নিয়ে আসছি আওয়ার কান্ট্রি এক্সপেক্টস, এবার দেখো এখানে কি আছে, দেখো দিস মানে কোনটা, দিস মানে কিন্তু যে অনেস্ট ব্যাপারটা কিন্তু। তো এখানে দেখো অনেস্ট এখানে আছে, দেখো এখানেও দেখো অনেস্ট দেওয়া আছে। এর অর্থ কি যে আমি কিন্তু দুবার একে উল্লেখ করতে পারবো না, আমাকে কিন্তু একবারে উল্লেখ করতে হবে। তারপরে দেখো এখানে দেখো আস রয়েছে, নিয়ে দেখো এখানে আছে দেখো এই যে এভরিওয়ান রয়েছে কিন্তু। হ্যাঁ তো এই ক্ষেত্রে আমি এভরিওয়ানকে ধরবো কিন্তু, হ্যাঁ আজকে আমি ধরছি না কারণ আজটা সেকেন্ড বাক্যে রয়েছে। কেমন? আওয়ার কান্ট্রি এক্সপেক্টস এভরিওয়ান, দেখো এভরিওয়ান নিয়ে কি দেখো টু নিয়ে দেখো এখানে বিকে বসাবে কিন্তু, শুড কিন্তু এখানে বসবে না, কারণ শুড কিন্তু এখানে কি বলো তো, শুড কিন্তু এখানটাতে মডাল ভার্ব,
কেমন, টু বি, দেখো টু বি, আওয়ার কান্ট্রি এক্সপেক্টস এভরিওয়ান টু বি, দেখো অনেস্ট, অনেস্ট কিন্তু। তো এখানে দেখো আমি দ্বিতীয় বাক্যের কিন্তু আওয়ার কান্ট্রিকে এখানে বসিয়ে দিয়েছি, তারপরে দেখো এক্সপেক্টস বসলো, এটা কিন্তু এই বাক্যের ফাইনাইট ভার্ব ছিল, এখানে দেখো বসে গেল। কেমন, তারপরে দেখো রয়েছে দিসটা, দিস মানে কি, দেখো অনেস্ট ব্যাপারটা, সেরকমই কিন্তু আমি এখানে অনেস্টকে নিচ্ছি, দিসকে নিচ্ছি না। কেমন, একইভাবে দেখো এখানে আমি এভরিওয়ানকে নিয়েছি, আজকে নিইনি। তো এখানে এভরিওয়ানটা কিন্তু ভালো করে প্রকাশ করছে, যাদের বোঝানো হচ্ছে তাদেরকে, যেমনটা অনেস্ট দিয়ে যেটা বোঝা গেল। হ্যাঁ, এখানে আমি কি করলাম, আওয়ার কান্ট্রি এক্সপেক্টস এভরিওয়ান টু বি অনেস্ট, দেখো বিটা কিন্তু এখানে ভার্ব, কেমন, বিটা কিন্তু এখানে বসে যাচ্ছে। আওয়ার কান্ট্রি এক্সপেক্টস এভরিওয়ান টু বি অনেস্ট, ঠিক আছে, টু বি ভার্ব কিন্তু এখানে বসলো এইভাবে। দেখো তারপরটা আসছি, উই শুড ড্রিঙ্ক ওয়াটার, আমাদের উচিত জল পান করা, ডক্টরস অ্যাডভাইস আস, ডক্টর আমাদেরকে কী করে, এটা অ্যাডভাইস করে। তো এখানেও দেখো সেকেন্ড বাক্যটাকে আগে নিয়ে এসো, দেখো নিয়ে আসছি আমি ডক্টরস, হ্যাঁ, অ্যাডভাইস, ADVISE, হ্যাঁ, ডক্টর অ্যাডভাইস আস, এই বাক্যটাকে পুরো বুঝিয়ে দাও, ডক্টর অ্যাডভাইস আস টু, দেখো এখানে বসা টু, টু দিয়ে দেখো এই বাক্যে দেখো যে ফাইনাল ভার্ব তাকে এখানে বসিয়ে দাও, টু ড্রিঙ্ক, টু ড্রিঙ্ক নিয়ে কি ওয়াটার, দেখো সাবজেক্ট দেখো এখানে উই ছিল, এখানে সাবজেক্ট দেখো ডক্টরস ছিল, মানে ডিফারেন্ট সাবজেক্ট। তো এখানে দেখো আমি ডক্টরসকেও যেমন উল্লেখ করেছি, তেমন দেখো এই যে উই মানে এখানে কিন্তু আসি, ঠিক আছে, দেখো আমি এখানেও এই আজকে ইউজ করলাম, আমি কিন্তু তুলে দিইনি কিন্তু এখানটাতে। তো তোমরা বলতে পারো এখানে আপনি আজকে ইউজ করলেন না, এখানে আজকে ইউজ করলেন, তো এখানে উই কেন করলেন না? যদি এখানে আমি উই করি দেখো তাহলে কি হয়, এ ডক্টর অ্যাডভাইস উই হয়, হয় না, ডক্টর অ্যাডভাইস আস, আমাদের ডক্টর অ্যাডভাইস করে, ডক্টর অ্যাডভাইস উই হয় না, ঠিক আছে, সেই জন্য কিন্তু আমি এখানে উইকে নিয়ে নিই, এখানে কিন্তু আমি আজকে নিলাম, নিয়ে দেখো আমি টু বসালাম এখানটাতে, টু বসিয়ে নিয়ে কী করলাম, এই বাক্যে দেখো ফাইনাইট ভার্ব কিন্তু হচ্ছে ড্রিঙ্কটা, হ্যাঁ, শুটটা কিন্তু মডাল ভার্ব যেমনটা এখানে ছিল, তাই কিন্তু এখানে বসেনি, যেমনটা এখানেও বসলো না। ডক্টরস অ্যাডভাইস আস টু ড্রিঙ্ক ওয়াটার, দেখো ওয়াটার বসে গেল এখানটাতে, বসে যাচ্ছে, এইভাবে, হ্যাঁ, ডিফারেন্ট সাবজেক্ট, ডিফারেন্ট সাবজেক্ট, হ্যাঁ। তো এইভাবে আমি তোমাদেরকে দেখালাম যে সবসময় প্রথম বাক্যটায় যে প্রথমে বসবে তার কিন্তু কোনো মানে নেই, সেকেন্ড বাক্যটাও কিন্তু প্রথমে আসতে পারে। তো তোমরা কী করে বুঝবে, তোমরা কিন্তু দুটো বাক্যকে পড়বে এবং এদের মধ্যে যে ঘটনাটা ঘটছে, কোন ঘটনাটা আগে ঘটলে বাক্যটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে, যখন আমরা দুটো বাক্যকে যুক্ত করে একটা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করব, এটা তোমাদের কিন্তু নিজে নিজে বুঝতে হবে। তো দেখো এবার তারপরটা আসছি, হি হ্যাড নো মানি উইথ হিম, মানে কি ওর সঙ্গে কোনো টাকা ছিল না নাকি, হি কুড নট বাই ফুড, সে খাবার কিনতে পারেনি, এটা একদম প্রথমকার মতো। দেখো তো এখানে দেখো হি দেখো রয়েছে কর্তা, এখানেও দেখো হি রয়েছে কর্তা, সেম কর্তা, ঠিক আছে, দেখো এখানে ভার্ব দেখো রয়েছে হ্যাডটা, এখানে দেখো কুড নট, এখানে বাই হবে, হ্যাঁ, হ্যাঁ এটা বাই, হ্যাঁ, BUY মানে কেনা অর্থে, ঠিক আছে। তো এখানে দেখো ভার্ব হচ্ছে দেখো বাইটা, এটা হচ্ছে মডাল ভার্ব, হ্যাঁ, এর কোনো মানে অর্থ এখানে নেই, এর কিন্তু এখানে কোনো কাজ নেই, যখন আমরা এই দুটো বাক্যকে সিম্পল সেন্টেন্স তৈরি করব তখন। তো আমি এখানে কি করব, দেখো প্রথম বাক্যটাই প্রথমে লিখি, হি হ্যাড নো মানি, কেন প্রথমে লিখছি, কারণ এই চারটে বাক্য কিন্তু অন্য ধরনের, এই আবার আগেরটার মতো। তো তোমরা এখানে বলতে পারো সেকেন্ড বাক্যটাকে আগে এনে কেন করা যাবে না, দেখো আমি করছি এখানটাতে, হি কুড নট বাই ফুড টু হ্যাড নো মানি উইথ হিম, হয় না, দেখো অর্থগত বা গ্রামাটিক্যালি সেন্টেন্স দুটো ঠিক হচ্ছে না, যদি আমরা দুটো সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে চাই, হ্যাঁ, ভুল হয়ে যাবে কিন্তু। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রথম বাক্যটাকে প্রথমে রাখতে হবে, হি হ্যাড নো মানি উইথ হিম, দেখো আমি এখানে করছি হি হ্যাড নো মানি উইথ হিম, নিয়ে টু, একটা বাক্য গোটা লিখবে এখানটা, দেখো আমি লিখলাম বাক্যটা গোটা লিখে দিয়েছি, হি হ্যাড নো মানি উইথ হিম টু, দেখো এই বাক্য ভার্বটা টু বাই ফুড, সাবজেক্ট সেম ছিল দেখো হি, আর এখানে হি, তাই দেখো এখানে হি একবারে উল্লেখ হলো, সেকেন্ড টাইম কিন্তু এখানে উল্লেখ হয়নি, হ্যাঁ। এখানে দেখো ভার্ব হ্যাড ছিল, আমি হ্যাডকে এখানে বসিয়েছি, এই বাক্যে দেখো বাই ছিল ভার্বটা, তো এর আগে কিন্তু আমি এখানে টু বসিয়েছি, নিয়ে ইনফিনিটিভে পরিণত হয়েছে কিন্তু এই ভার্বটা,
ঠিক আছে, মানে নন ফাইনাইট ভার্বে পরিণত হয়ে গেছে। এখানে ভার্ব কিন্তু একটাই, সেটা হচ্ছে দেখো হ্যাডটা, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। হ্যাঁ, এটা একটা সিম্পল সেন্টেন্স, এই হচ্ছে এই বাক্যের ফাইনাইট ভার্ব। যেমনটা এই বাক্যে দেখো এই ফাইনাইট ভার্ব ছিল, এই বাক্যে দেখো এই ছিল ফাইনাইট ভার্ব, এই বাক্যে দেখো ফাইনাইট ভার্ব ছিল ইজটা, আবার এই বাক্যে দেখো রয়েছে এই দেখো ইজটা ফাইনাইট ভার্ব। তো এখানে কী হলো, হি হ্যাড নো মানি উইথ হিম টু বাই ফুড। এটা কিন্তু একদম প্রথমগুলোর মতো কিন্তু, ঠিক আছে, যেখানে আমরা প্রথম বাক্যটাকে প্রথমেই রাখছিলাম সেইগুলোর মতো কিন্তু। দেখো তারপরটা আসছি, সি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গেছিলো, সি নিডেড টু বাই ভেজিটেবলস, তার দরকার ছিল শাকসবজি কেনার। হ্যাঁ, এই ক্ষেত্রেও দেখো আমি প্রথম বাক্যটাকে প্রথমেই রাখবো, সেকেন্ডটাকে আগে আনলে কিন্তু হবে না। কেন হবে না, দেখো আমি এখানে করছি, সি নিডেড টু বাই ভেজিটেবলস টু ওয়েন টু গো টু মার্কেট। এরকম হয় না, বাক্যটা তৈরি হবে না। হ্যাঁ, গ্রামাটিক্যালও ভুল হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে অর্থগতও কিন্তু ভুল বা অর্থই আসবে না। তো এখানে দেখো আমি প্রথম বাক্যটাকে প্রথমেই রাখছি। দেখো, সি ওয়েন্ট টু মার্কেট, নিয়ে টু বসিয়ে দেবে, টু। দেখো এখানে কিন্তু দেখো আগে থেকে দেখো টু বাই দেওয়া আছে, যেমনটা আমি একটু আগে বলছিলাম, যদি কোনো বাক্যের মধ্যে আগে থেকে ইনফিনিটিভ দেওয়া থাকে সেই ক্ষেত্রে তোমরা ওই ইনফিনিটিভটাকেই কিন্তু ইউজ করবে দুটো বাক্যকে যুক্ত করার জন্য। হ্যাঁ, এমনি এই বাক্যের যে ফাইনাইট ভার্ব তাকে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যেমনটা আমি প্রথমে বলেছিলাম, তখন আমি এখানে করছি, সি ওয়েন্ট টু মার্কেট টু বাই, দেখো টু বাই ভেজিটেবলস। এ ছিল এই বাক্যের ফাইনাইট ভার্ব, আর এই বাক্যের ফাইনাইট ভার্ব হচ্ছে দেখো নিডেডটা। তো তোমরা বলতে পারো যে টু এর পরে একে কেন বসালেন না, কেন বসালাম না, কারণ এই বাক্যের মধ্যে আগে থেকেই ইনফিনিটিভ দেওয়া ছিল। যদি কোনো বাক্যের মধ্যে আগে থেকেই ইনফিনিটিভ দেওয়া থাকে তাহলে পরে সেইটাকে দিয়েই কিন্তু আমাদের দুটো বাক্যকে যুক্ত করতে হবে, আলাদা করে কিছু বানানোর দরকার নেই। যদি আগে থেকে দেওয়া থাকে ইনফিনিটিভ তবেই কিন্তু, যেমনটা আমরা কিন্তু এখানে প্রত্যেকটা বাক্যে বানিয়েছি ইনফিনিটিভকে, টু বসে তারপরে ফাইনাইট ভার্বকে বসিয়েছি। এই ক্ষেত্রে কিন্তু বসাতে হলো না, কারণ এখানে আগে থেকেই লোড করা ছিল এটা, সেই জন্য ওটা দিয়েই কাজ চালিয়ে দিলাম আমরা। কেমন? তো এখানে কী হলো, সি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গেছিলো টু বাই ভেজিটেবলস, শাকসবজি কেনার জন্য। ঠিক আছে, তো যাই হোক এই গেল সিঙ্গল টু দিয়ে। এবার দেখো আসছি ডবল টু এর ক্ষেত্রে কেমন করে আমরা দুটো বাক্যকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারবো। দেখো দেখাচ্ছি। এবার দেখো এসছি ইনফিনিটিভের দ্বিতীয় নিয়মে। দ্বিতীয় নিয়ম বলতে দেখো ডবল টু এখানে ইউজ করতে হবে, কিন্তু টি ডবলও তার সঙ্গে দেখো টু যুক্ত হবে কিন্তু। হ্যাঁ, মানে দুটোকে কিন্তু একসঙ্গে আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে দুটো সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করার জন্য। তোমাদের এখানে প্রশ্ন হতে পারে যে আমরা কি করে চিনবো যে কোথায় আমরা সিঙ্গল টু ইউজ করব এবং কোথায় এই ডবল টুকে ইউজ করব। দেখো আমি এখানে বলছি, যে দুটো সেন্টেন্স তোমাদেরকে দিয়ে দেবে সেই দুটো সেন্টেন্সকে তোমাদের কিন্তু ভালো করে দেখতে হবে। কি দেখবে? দেখো আমি এখানে বলছি, একটা সেন্টেন্সে দেখো দেওয়া থাকবে ভেরি অথবা সো দেওয়া থাকবে, সো থাকতে পারে অথবা ভেরি থাকতে পারে। নিয়ে পরের সেন্টেন্সে দেখো দেওয়া থাকবে ক্যানট, কুড নট, ডু নট, ডাজ নট, এরকম ধরনের কিন্তু মডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব কিন্তু থাকবে ওখানে। তো এরা দুটো যদি একসঙ্গে থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই ডবল টুকে ইউজ করতে পারবে, নচেত কিন্তু নয়। দেখো আমি এখানে করছি, আই অ্যাম, মানে একে তুলে দেবে। তো এখানে তোমরা এই টি ডবল ওকে বসাবে এই ভেরির পরিবর্তে। হ্যাঁ, দেখো আমি এখানে করছি, আই অ্যাম টু, দেখো আই অ্যাম টু টায়ার্ড, আমি খুব ক্লান্ত। এই দুটো বাক্যের দেখো অর্থ কী ছিল, আই অ্যাম ভেরি টায়ার্ড, আমি খুব ক্লান্ত, আই ক্যানট প্লে, আমি খেলতে পারবো না। তো এখানে কী হলো, দেখো আই অ্যাম টু টায়ার্ড, আমি খুব ক্লান্ত, নিয়ে দেখো এখানে সিঙ্গেল টুটা বসিয়ে দাও। মানে এই বাক্যটা হওয়ার পরে কিন্তু এইখানটাই তোমরা সিঙ্গেল টুটাকে বসিয়ে দেবে। আই অ্যাম টু টায়ার্ড, টু লিখে এই বাক্যে দেখো যে ফাইনাইট ভার্ব তাকে বসাবে, টু প্লে। এ কিন্তু বসবে না, কারণ এ তো মডাল ভার্ব। যেমনটা আমি একটু আগে বলেছিলাম যে মডাল ভার্বের আগে কিন্তু টু বসে না, যেমনটা এখানে বসবে না। হ্যাঁ, আর আই কেন বসলো না, দেখো এখানে আই কিন্তু কমন সাবজেক্ট। দেখো এই বাক্যে যে সাবজেক্ট এ কিন্তু এখানেও সাবজেক্ট, তাই এখানে আই বসছে না। হ্যাঁ, তো এ তো বসে না এবং এ তো কমন যাচ্ছে, তাই এও বসলো না, এও বসলো না, তাই এখানে শুধুমাত্র প্লেটা বসে গেল। তো
তো এখানে আমরা কি দেখছি যে যদি একটা বাক্যের মধ্যে সো অথবা ভেরি থাকে এবং পরের বাক্যে ক্যানট, কুড নট, ডু নট, ডাজ নট এরম ধরনের কিছু অক্সিলারি ভার্ব থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই দুটো টুকে ইউজ করতে পারবো। তো এইভাবে দেখো তারপরটা আসছি, হি ইজ ভেরি শর্ট, দেখো ও খুব ছোট বা বেঁটে। হি ক্যানট রিচ দেয়ার, সে ওখানে পৌঁছাতে পারে না। দেখো ভেরি দেওয়া আছে এখানটাতে, দেখো এখানে ক্যানট দেওয়া রয়েছে। একইভাবে দেখো এখানে ইউজ করো, হি ইজ, এখানে দেখো টুটাকে ইউজ করো, টু শর্ট, হয়ে গেল। দেখো সেম সাবজেক্ট তাই এ বসবে না। দেখো এখানে ক্যানট দেওয়া আছে, দেখো ক্যানটটাও বসবে না। তুমি এখানে কী করবো, দেখো রিচ করো, রিচ, হি ইজ টু শর্ট টু রিচ। দেখো দেয়ারটা বসিয়ে দাও, কারণ দেয়ার কিন্তু এখানে কমন নেই, দেয়ার কিন্তু এই বাক্যের মধ্যেই আছে, এই বাক্যে কিন্তু দেওয়ার নেই, হ্যাঁ, তাই এখানে দেয়ারটা বসছে। এটা কিন্তু এক ধরনের নেগেটিভ সেন্সে ব্যবহার হচ্ছে, কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিন্তু অর্থটা কিন্তু নেগেটিভে আসছে। মানে এখানে অর্থটা কি হচ্ছে, সে খুবই ছোট বা বেটে ওখানে পৌঁছানোর পক্ষে। যেমন এখানে কি হলো, আই অ্যাম টু টায়ার্ড টু প্লে, মানে কি আমি এতটাই ক্লান্ত যে আমি খেলতে পারি না, মানে কি আমি খেলার পক্ষে খুবই ক্লান্ত, আই অ্যাম টু টায়ার্ড টু প্লে। ঠিক আছে, দেখো তারপরটা আসছে, দ্য পিপল ওয়ার ভেরি স্টান্ট, মানে কি লোকেরা খুবই আঘাত পেয়েছিল, মানে কি চমকে গেছিলো, হ্যাঁ, নাকি দে কুড নট স্পিক, ওরা কথা বলতে পারেনি। দেখো এখানে ভেরি আছে, দেখো দেখো এখানে কুড নট দেওয়া আছে। তো এখানে দেখো আমি করছি, দ্য পিপল ওয়ার, টু বসাবে এর পরিবর্তে, দ্য পিপল ওয়ার টু স্টান্ড, হতবাক হয়ে গেছিলো বা খুব আঘাত পেয়েছিল। দ্য পিপল ওয়ার টু স্টান্ড, নিয়ে দেখো এখানে টু বসাও, টু, হ্যাঁ, এ তো বসবে না এখানটাতে, কেন বসবে না, দেখো দ্য পিপুল এই বাক্যে যে বাক্যে দেখো দে হচ্ছে সেই, হ্যাঁ, মানে পিপুল এখানে যারা তারাই কিন্তু এখানে দে, তাই এখানে দেকে আমি বসাবো না, দুবার সাবজেক্ট বা অবজেক্ট কিন্তু বসবে না। দ্য পিপুল ওয়ার টু স্টান্ড টু, দেখো এটা মডেল ভার্ব বসবে না, টু স্পিক, এটা কমন বলে বসলো না, এটা মডেল ভার্ব বলে বসলো না, হ্যাঁ, এই যেমনটা এখানে হয়েছিল ঠিক তেমনটা এখানেই হয়েছে। এখানে কিন্তু দেখো অর্থটা নেগেটিভ ফর্মে আসছে, কিন্তু দেখো বাক্যটা যদি তুমি গঠন দেখি, দেখো রয়েছে অ্যাফার্মেটিভ, মানে কোথাও কিন্তু নেগেটিভ বা নট উল্লেখ নেই কিন্তু। যখন আমি তোমাদেরকে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ এবং অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শেখাবো, তখন দেখবে এই ডবল টু এর ব্যবহার ওখানেও থাকবে কিন্তু, কেমন, দেখো তারপরটা আসছি, ইট ওয়াজ রেইনিং ভেরি হার্ড, খুব বৃষ্টি পড়ছিল, নিয়ে কী হলো, নো ওয়ান কুড গো আউট, মানে কি কেউ কী হতে পারেনি, বেরোতে পারেনি। দেখো দেখো ভেরি আছে এখানটাতে, কুড দেখো রে আছে, হ্যাঁ, দেখো এখানে করছি, ইট ওয়াজ রেইনিং, রেইনিং টু হার্ড, নিয়ে দেখো টু বসিয়ে দাও, হ্যাঁ, দেখো এখানে দেখো নো ওয়ান আছে, হ্যাঁ, দেখো কুডটা তো বসবে না এখানটাতে, কারণ এটা মডেল ভার্ব, টু গো আউট, গো আউট, হ্যাঁ, তোমরা এখানে বলতে পারো যে নো ওয়ানটা আপনি কেন বসালেন না, নো ওয়ান তো এই বাক্যে ছিল না। দেখো কেন বসালাম না, নো ওয়ান হচ্ছে এমন এক ধরনের প্রোনাউন, এরা হচ্ছে কি বলতো, অনির্দিষ্ট প্রোনাউন, মানে নো ওয়ান দিয়ে কিন্তু কোনো স্পেসিফিক ব্যক্তিকে বোঝাচ্ছে না, সেই ক্ষেত্রে ওর যে উপস্থিতিটা রয়েছে দেখো সেটা কিন্তু এই বাক্যের মধ্যে প্রকাশ পেয়ে যাচ্ছে, মানে এতটাই বৃষ্টি পড়ছিল যে বাইরে যাওয়া যাচ্ছিল না, মানে কি কেউই যেতে পারছিল না, এর অর্থটা এর মধ্যে কিন্তু নো ওয়ানটা লুকিয়ে আছে, আলাদা করে আর লেখার দরকার নেই। কেন লেখার দরকার নেই, কারণ নো ওয়ান কোনো স্পেসিফিক ব্যক্তি বা বস্তুকে কিন্তু ইন্ডিকেট করছে না, এটা কিন্তু একটা অনির্দিষ্ট প্রোনাউন, কেমন, এইভাবে দেখো তারপরটা আসছি, হি ইজ, আচ্ছা এখানে ভেরি হবে, হ্যাঁ, হি ইজ ভেরি, ভেরিটা বসাইনি, হি ইজ ভেরি অ্যাফ্রেড অফ ডার্কনেস, সে কি, সে খুব ভীত, হি ইজ ভেরি অ্যাফ্রেড অফ ডার্কনেস, সে অন্ধকারের প্রতি কিন্তু খুব ভীত, নাকি হি ক্যানট গো আউট অ্যালোন, ও একা বাইরে যেতে পারে না। দেখো এখানে দেখো ভেরি দেওয়া আছে, হ্যাঁ, এখানে দেখো ক্যানট বা ক্যান দেওয়া আছে, এখানে দেখো কুড লেখা ছিল, হ্যাঁ, মানে এরকম ধরনের অক্সিলারি ভার্ব থাকবে, সে ক্যানট হোক বা ক্যান শুধু হোক না কেন। তো হি ইজ ভেরি অ্যাফ্রেড অফ ডার্কনেস, দেখো করছি, হি ইজ টু অ্যাফ্রেড অফ ডার্কনেস, দেখো এই বাক্যটা সম্পূর্ণ বসে গেল, হি ইজ টু অ্যাফ্রেড অফ ডার্কনেস, দেখো নিয়ে টু বসাও, টু এটা মডেল ভার্ব বসবে না,
দেখো টু গো আউট অ্যালোন, এভাবে। সাবজেক্ট কমন ছিল দেখো, তাই সাবজেক্ট একবারে উল্লেখ হয়েছে, দ্বিতীয়বার উল্লেখ হয়নি এখানটাতে। হ্যাঁ, আমি একটু আগে বলেছিলাম সেম সাবজেক্ট সেম অবজেক্ট দুবার কিন্তু লেখা যাবে না এখানে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। দেখো তারপরটা আসছে, রজত ইজ ভেরি লেজি, রজত খুব কুঁড়ে। হ্যাঁ, হি ক্যানট ডু অল দ্য ওয়ার্ক, সে সমস্ত কাজ করতে পারবে না। হ্যাঁ, তো এখানেও দেখো ভেরি দেখো দেওয়া আছে। দেখো এখানে দেখো ক্যানট বা ক্যান দেওয়া আছে। তো এখানেও দেখো আমি একই নিয়মকে অ্যাপ্লাই করছি। রজত ইজ টু লেজি, নিয়ে দেখো টু বসিয়ে দেবে এখানটাতে। রজত যেই বাক্যে সেই কিন্তু হি এখানে সে, তাই এখানে হি বসবে না, কারণ সেম সাবজেক্ট হয়ে যাচ্ছে। রজত ইজ টু লেজি টু, দেখো এ তো বসবে না, মডেল ভার্ব টু ডু, দেখো ডুটা কিন্তু এখানে ফাইনাইট ভার্ব, ঠিক আছে। টু ডু অল দ্য ওয়ার্কস, অল দ্য, হ্যাঁ। তো এখানে দেখো আমি তোমাদেরকে আরেকবার নিয়মটা বুঝিয়ে দিচ্ছি। দুটো বাক্য দিয়ে দেবে, একটা বাক্যে সো অথবা ভেরি থাকবে, পরের বাক্যটাতে ক্যানট, কুড নট, ডু নট, ডাজ নট বা নট ছাড়াও কিন্তু অক্সিলারি ভার্ব থাকতে পারে। সেই ক্ষেত্রেই কিন্তু তোমরা এই ডবল টুকে ইউজ করতে পারবে। তো তারপরে তোমরা যখন দুটো সেন্টেন্সকে যুক্ত করবে তখন তোমরা এই সো অথবা ভেরির জায়গাতে টি ডবল ওকে বসিয়ে দেবে, নিয়ে ঠিক আছে। নিয়ে পুরো বাক্যটা লিখবে, লিখে নিয়ে তারপরে সিঙ্গেল টুটাকে বসিয়ে দেবে, নিয়ে পরের বাক্যের যে ফাইনাইট ভার্ব তাকে এখানে বসিয়ে দেবে। তো এখানে সেম কর্তা হলে বসবে না, সেম অবজেক্ট হলেও কিন্তু বসবে না। মানে সাবজেক্ট বা অবজেক্ট যদি সেম হয় দুটো সেন্টেন্সে, সেই ক্ষেত্রে কিন্তু ওরা দ্বিতীয়বার উল্লেখ হবে না। তারপরে যদি এখানে কোনো মডাল ভার্ব বা ডু বা ডাজ দিয়ে যে কোনো যদি অক্সিলারি ভার্ব থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ওরাও বসবে না। কেমন? মানে টু দিয়ে আমাদের কিন্তু ডাইরেক্ট ফাইনাইট ভার্বটাকে বসাতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। কেমন? টু বসিয়েই কিন্তু তোমাদেরকে এই বাক্যের যে ফাইনাইট ভার্ব তাকে কিন্তু এখানে বসাতে হবে। এ সমস্ত অক্সিলারি ভার্বের কিন্তু এখানে কোনো স্থান নেই, এরা কিন্তু এখানে বসে না। তো দেখো এখানে আমি আরও একটা এক্সাম্পল দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো কি বলছি এখানে, হি ইজ ভেরি প্রাউড, সে খুব গর্বিত বা অহংকারী যা বলবে। হি উইল নট অ্যাডমিট ইট, ও ওটা কিন্তু স্বীকার করবে না। হি উইল নট অ্যাডমিট ইট, ও কিন্তু এটা স্বীকার করবে না। দেখো এখানে দেখো ভেরি দেওয়া আছে, এখানে দেখো আবার উইল নট দেখো রয়েছে, কিন্তু আগেরগুলোতে কিন্তু ক্যানট ছিল বা কুড নট ছিল, এখানে দেখো উইল নট রয়েছে। তো একই নিয়ম এখানে অ্যাপ্লাই করো। দেখো হি ইজ টু প্রাউড, হলো, নিয়ে টু বসিয়ে দাও সিঙ্গেল টুটা, যেমনটা এখানে বলেছিলাম আমি। হ্যাঁ, 7 বসিয়ে দাও এখানটাতে। হি ইজ টু প্রাউড টু, দেখো কমন, দেখো সেম সাবজেক্ট কমন হচ্ছে, তাই এখানে হি বসবে না। নিয়ে দেখো এখানে উইল নট আছে, এ তো বসবেই না এখানটাতে, এটা অক্সিলারি ভার্ব এখানে আসবে না, তাছাড়া মডাল ভার্ব। তো হি ইজ টু প্রাউড টু অ্যাডমিট, অ্যাডমিট নিয়ে ইটটা বসিয়ে দেবে এখানটাতে, কারণ ইট কিন্তু এখানে কোথাও উল্লেখ নেই বা ইট বলে কিন্তু এখানে কোনো কিছু নেই, তাই কিন্তু এখানে ইটটা বসে গেল। তো এখানে কী হলো, দেখো ভেরির জায়গায় আমি এখানে টি ডবলও নিয়ে এলাম, নিয়ে দেখো প্রাউড বসিয়ে দিচ্ছি, নিয়ে তারপর দেখো সিঙ্গেল টুটা বসিয়ে দিলাম, নিয়ে ওর পরে কিন্তু এই বাক্যের যে ফাইনাইট ভার্ব দেখো সে কিন্তু এখানে বসে গেল, এইভাবে কিন্তু। হ্যাঁ, দেখো তারপরটা আসছি, সি ইজ ভেরি ন্যাস্টি, সে খুব নোংরা। সি উইল নট টেক বাথ, সে কিন্তু স্নান করবে না। হ্যাঁ, তো এখানেও দেখো দেখো ভেরি দেওয়া আছে, দেখো করছি আমি, সি ইজ টু ন্যাস্টি। হ্যাঁ, টু দেখো সি কমন, দেখো সি কমন। হ্যাঁ, দেখো উইল নট আছে এখানে, এ তো বসবে না। দেখো ফাইনাইট ভার্ব, এই যাও টেকটা, টু টেক বাথ, এভাবে কিন্তু। তো দেখো তারপরটা আসছে, ইউ আর ভেরি ইনএক্সপিরিয়েন্সড, তুমি হচ্ছে খুবই অনভিজ্ঞ। দেখো ইনএক্সপিরিয়েন্সড মানে হচ্ছে অনভিজ্ঞ, নিয়ে দেখো আচ্ছা এখানে দেখো হিয়ের জায়গায় কিন্তু ইউ হবে। হ্যাঁ, ইউ হবে এখানটাতে, ইউ ক্যানট ডু ইট, তুমি এটা করতে পারবে না। একই নিয়মকে দেখো আমি এখানে অ্যাপ্লাই করছি, ইউ আর টু, দেখো এর জায়গায় কিন্তু টু এলো, ইউ আর টু ইন এক্সপিরিয়েন্স, EXPERIENCED, ইনএক্সপিরিয়েন্সড। ইউ আর টু ইনএক্সপিরিয়েন্স টু, দেখো ইউটা এখানে বসবে না, কেন? দেখো কমন আছে এখানটাতে। হ্যাঁ, নিয়ে দেখো ক্যানট বসবে না। হ্যাঁ, অক্সিলারি ভার্ব, নিয়ে দেখো ডু, নিয়ে ইট বসে গেল।
তো এখানে কি হলো, ইউ আর টু ইনএক্সপিরিয়েন্স টু ডু ইট। এই বাক্যের কিন্তু ফাইনাইট ভার্ব হচ্ছে ডুটা, দেখো ডু বসে গেছে এখানটাতে, এই তারপরে ইটটা বসে গেল এখানটাতে, কারণ ইট কিন্তু এখানে কোথাও উল্লেখ নেই। মানে তুমি খুবই অনভিজ্ঞ এটা করার জন্য। হ্যাঁ, মানে কি টু ডু ইট মানে কি এটা করার জন্য তুমি খুবই অনভিজ্ঞ, মানে তুমি এটা করতে পারবে না। ঠিক আছে, এইভাবে। তো এইভাবে আমি তোমাদেরকে সিঙ্গল টু এবং ডবল টুকে ব্যবহার করে কি করে একাধিক সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে তৈরি করা যায় বা পরিণত করা যায় সেটা আজকে ভিডিওতে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো তাও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা কিন্তু নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি তাহলে পরে সেই বিষয়টাকে আর একটা অন্য ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই বিষয়টা আমি যদি তোমাদেরকে ভালো করে বোঝাতে পেরে থাকি তাহলে পরে এই ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এখানেই থাকছে, আবার দেখা হবে আরও একটা গুরুত্বপূর্ণ এই ধরনের টপিকের সাথে। বাই।